সন্ধ্যার শেষে যখন পৃথিবীর আকাশে আলো অন্ধকারে রেখা মিশে যায় তখনই বোঝা যায় দিন শেষ হয়নি, শুরু হচ্ছে নতুন এক সময়। আজকের বিশ্ব রাজনীতি ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। একদিকে সূর্যাস্ত হচ্ছে পশ্চিমে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পুরনো আধিপত্য ক্রমে ফিকে হয়ে আসছে। আর আরেকদিকে কি হচ্ছে? আরেকদিকে হচ্ছে পূর্ব আকাশে নতুন সূর্য উঠছে। চীনের আত্মবিশ্বাস, রাশিয়ার আগ্রাসন, আর তাদের সঙ্গে জেগে ওঠা এক নতুন বিশ্বদৃষ্টি। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আজ আমরা বিশ্ব রাজনীতি ডমিনেট করার জন্য কিভাবে চীন ও রাশিয়া জোট বেঁধে এগিয়ে যাচ্ছে সে নিয়ে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন। শুরুতে দর্শক আপনাদের একটা আমরা মেসেজ দিচ্ছি, আমাদের এই আন্তর্জাতিক ভিডিওগুলো শুধুমাত্র এই খবর সংযোগ চ্যানেলের ইউটিউব চ্যানেলেই যায়, অন্য কোন জায়গায় আমরা এই ইন্টারন্যাশনালগুলো ভিডিও দিই না। যদি আপনারা অন্য কোনো জায়গায় দেখেন সেটা আপনারা রিপোর্ট দিবেন, আমাদের জানাবেন। আরেকটি কথা, আমাদের ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন, কোন বিভাগ থেকে দেখছেন, কোন এলাকা থেকে দেখছেন, কোন জেলা উপজেলা এমনকি কোন গ্রাম থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। দেশের বাইরের দর্শক যারা প্রবাসী আছেন তারা কোথা থেকে দেখছেন এটাও আমাদের জানাবেন, আমাদের উৎসাহ বাড়বে। এই দৃশ্যটা যেন ইতিহাসের পুনরাবৃত্তি। কোন দৃশ্য, কি নিয়ে কথা বলতেছি আমরা কথা বলছি এক সাম্রাজ্যের পতনের দিকে আর একটা সাম্রাজ্য নতুন করে গড়ে উঠছে। একটু পেছনে ফিরে যাই, সেটা হচ্ছে একসময় সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা ঠান্ডা যুদ্ধে মুখোমুখি হয়েছিল। সেটা 70 থেকে 90 দশকের আগে পর্যন্ত, আমরা যেটাকে 80 দশক বলি। দুই মেরুর প্রতিযোগিতা ছুঁয়ে গেছিল প্রতিটি মহাদেশ, প্রতিটি জাতির ভবিষ্যৎ। তবে এবার গল্পটা আরও জটিল হচ্ছে, আরও সূক্ষ্ম হচ্ছে। ওই সময় দেখা যেত যে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে ইউরোপের কান্ট্রিগুলো আছে এবং সোভিয়েত ইউনিয়নে এশিয়া, আপনার ল্যাটিন আমেরিকা, তারপরে আপনার আফ্রিকার কিছু দেশ, মধ্যপ্রাচ্যের কিছু দেশ, একটা ব্যালেন্স থাকতো। কিন্তু যখন 80 দশকের শেষে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল তখনই বিশ্ব শাসন ব্যবস্থা ব্যালেন্সটা একেবারে চুরমার হয়ে গেল। তখন থেকে কোনো একক রাষ্ট্র তাদের নিজেদের ইচ্ছা মতো কার্যক্রম শুরু করলো এবং তাদের কথাই আমাদের সবাইকে শুনতে হতো। বর্তমান অবস্থা কি আর ভবিষ্যতে কি হচ্ছে এ নিয়ে আপনাদের সাথে এখন আলাপ করছি। আর এবারে কি হচ্ছে? এবারে যুদ্ধের রণক্ষেত্রে শুধু ট্যাঙ্ক আর মিসাইল নয়, এবার যুদ্ধ মুদ্রায়, বাণিজ্যে, তথ্য প্রবাহে আর সেই অদৃশ্য প্রভাবের যুদ্ধে, যাকে বলে জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স। বেজিং আর মস্কো খুবই দুইটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, দুইটা দেশ আজ ঘোষণা দিয়েছে এক নতুন যুগের সূচনা। তারা বলছে তারা একসঙ্গে দাঁড়াবে পশ্চিমা নিষেধাজ্ঞা, সামরিক চাপ, ন্যাটোর আগ্রাসন সম্প্রসারণের বিরুদ্ধে। ন্যাটো যে বলা করেনি তাদের এটা বাড়াচ্ছে, যে কোনো দেশকে তারা ঘেরাও করে নিচ্ছে, এইগুলোর বিরুদ্ধে এই দুইটা দেশের লিডার ভ্লাদিমির পুতিন আর শি জিনপিং দৃঢ়ভাবে ঘোষণা করছে যে তারা এইসবের বিরুদ্ধে দাঁড়ালে কি হবে? দাঁড়ালে হবে আরেকটা অক্ষ শক্তি পৃথিবীতে দাঁড়িয়ে যাবে। আর এই ঘোষণার অন্তরালে লুকিয়ে আছে এক নীরব প্রতিজ্ঞাটা কি আমরা একটু পরেই বলছি। বিশ্ব ব্যবস্থার মালিকানা আর একক কারো হাতে থাকবে না, যেটা আমরা শুরুতে বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের দেশগুলোর হাতে, সেটা আর থাকছে না। আমরা যেটা দেখছি ইউক্রেন যুদ্ধের দীর্ঘ ছায়া এখন ইউরোপকে ক্লান্ত করে ফেলছে। এতদিন একটা যুদ্ধ যখন চলবে, স্বাভাবিকভাবে যারা ইউক্রেনকে সাহায্য করছে তারা কত সাহায্য করবে, কিভাবে কত সাহায্য করবে? তাদের নিজেদের দেশের লোকজন বিক্ষোভ করছে। তারা বলছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা অন্য দেশের যুদ্ধ কেন করছেন, কেন পাঠাচ্ছেন? তাই এই যুদ্ধটা যদি খুব কম সময় হতো তাহলে প্রশ্নগুলো উঠতো না। যুদ্ধটা 3-3.5 এখন 4 বছরের দিকে যাচ্ছে, এটা চারটিখানি কথা না। আর এখন দেখা দিচ্ছে কি জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি পশ্চিমা রাজনীতিতে বারবার আঘাত হানছে। যেসব দেশের কথা বলছি, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, ব্রাসেলস বলেন, এইসব দেশে এখন এই জিনিসগুলা মাথাচাড়া দিয়ে জুটছে। আর এই সময়টা বেছে নিচ্ছে পুতিন ও শি জিনপিং। এই দুটি দেশ একসঙ্গে মঞ্চে উঠেছে নতুন আত্মবিশ্বাস নিয়ে একটি বহুমেরু বিশ্ব গড়ে তোলার অঙ্গীকারে। এক মেরু আর থাকছে না, বহু মেরুর দিকে চলে যাচ্ছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই যে ঘোষণা তারা দিল, এটা কি কূটনীতির নথি? তা কিন্তু একেবারে না। যারা বুদ্ধিমান তারা কিন্তু এতক্ষণে বুঝে গেছেন এটা পৃথিবীর মানচিত্রে একটা নতুন রেখা টানার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা এতদিন কি দেখে আসছি? আমরা দেখে আসছি
সেটা হলো এক পাশে ওয়াশিংটন ও ব্রাসেলসের শাসনভঙ্গি, আর অন্য পাশে বেইজিং ও মস্কোর কৌশলগত সংহতি। দিনে দিনে দুইটা আলাদা হয়ে যাচ্ছে। আর মাঝখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর বাকি 6 বিলিয়ন মানুষ, তাদের মধ্যে আমি একজন, আপনারা একজন, যারা হয়তো প্রথমবারের মতো ভাবছে এই বিশ্ব ব্যবস্থার অন্য পথ কি সম্ভব। আন্তর্জাতিক বিষয়ে যারা খবর রাখেন, যারা বিশ্লেষণ করেন, যারা পরীক্ষা নিরীক্ষা করেন, যারা ইতিহাস নিয়ে ঘাটেন, তারা কি বলছেন? তারা বলছেন এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো ইতিহাসে কোল্ড ওয়ারের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূ রাজনৈতিক রূপান্তরের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। কারণ এটি শুধু রাজনৈতিক নয়, রাজনীতি বললে কিন্তু ভুল হবে, এটা হচ্ছে একটা মানসিকও বটে। এটা এমন এক সময়ের সূচনা করছে, এমন একটা যুগের সূচনা হচ্ছে যখন পশ্চিমের শাসনধারা আর অবিচল সত্য নয়, আমরা হয়তো বুঝে গেছি এতক্ষণে। চীন ও রাশিয়া এখন একসঙ্গে বলছে, তারা দুইটা দেশ এখন এক হয়ে গেছে, একসঙ্গে বলছে বিশ্বকে আর এক নেতা নয়, অনেক কেন্দ্রের প্রয়োজন। একটা নেতা একটা দেশের কথায় আর কেউ চলবে না, তার হুকুমদারি চলবে না, এখানে বিভিন্ন দেশ তাদের মতামত রাখার সুযোগ পাবে। এই জিনিসটাই বিশ্ববাসী খুঁজছিল, স্বাধীনতা খুঁজছিল। বিভিন্ন দেশে গণতন্ত্রের নামে স্বাধীনতা রয়েছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা এইটাই, আপনাকে বলতে দেওয়া হবে কোনো এক নেতার নিচে আপনি থাকবেন না। এই যে দুই নেতার এক ঘোষণা, আমি বলছি পুতিন আর শি জিনপিংয়ের কথা, যে আমেরিকা ওয়াশিংটনে আতঙ্ক সৃষ্টি করেছে। স্বাভাবিকভাবে তাদের যে দাপট ধীরে ধীরে কমছে, আর ইউরোপের রাজনীতির ভিতরে ছড়িয়ে দিয়েছে সন্দেহের আগুন। এই জন্য ন্যাটোর যে 32টা দেশ, তারা একজন আরেকজনকে বিশ্বাস করে না। কিন্তু ইতিহাস যেমন দেখিয়েছে, প্রতিটি অক্ষের উত্থান মানে কেবল শক্তির পুনর্বিন্যাস নয়, বরং মূল্যবোধের পুনরায় লিখন। আপনার যে মূল্যবোধ এতদিন পৃথিবী ধরে চলে আসছিল, সেটা আবার পুনরায় লেখা হবে নতুনভাবে, নতুন খাতায়। এই নতুন অক্ষের উত্থান, চীন ও রাশিয়ার এই কৌশলগত একজোট পৃথিবীকে হয়তো এমন এক পথে নিয়ে যাবে যেখানে পুরনো ন্যাটো মানচিত্র থেকে ধীরে ধীরে ম্লান হয়ে যাবে। যে ন্যাটো খুব পাওয়ারফুল, নিজেদেরকে আদর্শ মনে করে, এলিট মনে করে, সেটা কিন্তু আস্তে আস্তে ম্লান হওয়ার পথে ইউক্রেন যুদ্ধের পর থেকে। আর এই নতুন এক অক্ষের নাম উঠে আসবে পূর্বের প্রতিশোধ হিসাবে। বিশ্ব রাজনীতির মঞ্চ যেন আবার ফিরে গেছে এক পুরনো দৃশ্যে, যেখানে দুই মেরু সংঘাতে কেঁপে উঠেছিল পুরো পৃথিবী। কিন্তু এবার গল্পটা একেবারেই আলাদা। এবার মঞ্চে নামছে এক নতুন অক্ষ, যার নাম চীন ও রাশিয়া। বেইজিং ও মস্কো, দুই রাজধানী, দুই শক্তিধর রাষ্ট্র ঘোষণা দিল এক নতুন যুগের সূচনা তারা শুরু করতে চলেছে। তারা বলছে তাদের অংশীদারিত্ব কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং একটি ন্যায্য বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্যটা সৎ, এখন দেখতে হবে তারা কি কি কাজ করে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে এটি নিছক কূটনৈতিক সৌজন্য কিন্তু নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আমরা একটা অক্ষশক্তি তৈরি করছি, পারলে তোমরা ঠেকাও। একদিকে ইউক্রেন যুদ্ধের ভারে ক্লান্ত হয়ে পড়েছে ইউরোপ, অন্যদিকে ন্যাটোর ভেতরে চলছে টানাপোড়েন, যে কথাটা কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছি। আর ঠিক সেই সময় পূর্ব দিগন্তে গড়ে উঠছে নতুন এক নকশা। রুবল ইউয়ান লেনদেনের আওতায় রাশিয়া ও চীন পাশ কাটাচ্ছে ডলার নিয়ন্ত্রিত বৈশ্বিক অর্থনীতি। আপনারা জানেন, রাশিয়া চীন যখন কোনো বাণিজ্য করে তখন তাদের নিজস্ব মুদ্রায় সেটা লেনদেন করে, এখানে ডলারের কোনো কাজ নাই। তারপর আবার ভারত রাশিয়ার সাথে যে বাণিজ্য করে সেখানে রুবলের মাধ্যমে হয়। এইভাবে ইরান যেভাবে করে দিনারের মাধ্যমে, এইভাবে তারা করে থাকে। আস্তে আস্তে ধীরে ধীরে এইসব এলাকায় ডলারের মান থাকছে না, ডলার কাজেই আসতেছে না এই দেশগুলোর মধ্যে। তাই এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় তারা চালু করেছে যৌথ সামরিক মহড়া। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অবকাঠামো বিনিয়োগ আর প্রযুক্তি সহযোগিতাও তার সাথে সাথে দিচ্ছে। তাহলে বোঝা যায় কি, এটা অর্থ শক্তি প্রভাবে এক নতুন বৃত্ত, যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞা হারাচ্ছে তার ধার। আন্তর্জাতিক কৌশলবিদরা বলছেন এটা কেবল অর্থনৈতিক বা সামরিক জোট নয়, এটা বিশ্ব ব্যবস্থার পুনর্লিখনের একটা প্রচেষ্টা। চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা, এই নতুন সংযোগের মাঝে এক বৈশ্বিক পূর্ব অক্ষ তৈরি হচ্ছে, যার লক্ষ্য পশ্চিমের শতবর্ষব্যাপী প্রভাব বলয়কে ধাক্কা দেওয়া। এখন প্রশ্ন একটাই, যখন মস্কো ও বেজিং হাত মিলিয়েছে, যখন ইউরোপের ভেতর থেকে দ্বিধাগ্রস্ত, যখন আমেরিকার নেতৃত্ব প্রশ্নের মুখে,
তখন ন্যাটো কি টিকে থাকতে পারবে এই নতুন অক্ষশক্তির সামনে? বেজিংয়ের ধোঁয়াশা ভরা সকাল, তিয়েনানমেন স্কোয়ারে এক নতুন দিনে সূর্য উঠছে, কিন্তু এই সূর্য যেন কেবল চীনের নয়, পূর্বের গোটা বিশ্বের প্রতীক হয়ে উঠছে এই সূর্য। ঠিক সেই সময় মস্কো লাল চত্বরে বরফ বলছে ধীরে ধীরে এক নতুন বাস্তবতার আগমনী বার্তা নিয়ে যে আমি আসছি, নতুন অক্ষশক্তি, পশ্চিমা তোমরা সাবধান হও। দুটি শহর, দুটি সভ্যতা, কিন্তু এক স্বপ্ন পশ্চিমের ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে লেখা। আমরা জানি ৮০ দশকের শেষের দিকে কী হয়েছিল। ৮০ দশকের শেষের দিক থেকে পৃথিবী এক শক্তির নিচে হাঁটতে শিখেছিল। আমি সেই কথা বললাম সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গিয়েছিল। ওয়াশিংটনের নির্দেশ, ব্রাসেলসের সিদ্ধান্ত, লন্ডনের বিশ্লেষণ, এই ত্রিভুজে বাধা ছিল পুরো আন্তর্জাতিক ব্যবস্থা। সঙ্গে আমরাও ছিলাম, কেন আমরা তো সিস্টেমের বাইরে না। যুদ্ধ মানেই পশ্চিমের যুদ্ধ, শান্তি মানেই পশ্চিমের শর্ত। যেখানে যাবেন তাদের শর্ত, তাদের যুদ্ধ মানতে হবে। কিন্তু এখন পৃথিবীর মানচিত্রে সেই পুরনো ভারসাম্য ধীরে ধীরে কাঁপছে। চীন আর রাশিয়া জানে এই লড়াই শুধু অস্ত্রের নয়, এটি বর্ণনার যুদ্ধ, ব্যাটেল অফ ন্যারেটিভস। কে বলবে বিশ্ব কিভাবে চলবে? কে নির্ধারণ করবে ন্যায় অন্যায়, স্বাধীনতা আর আগ্রাসনের সংজ্ঞা? ওয়াশিংটন নয়, এবার উত্তর দিচ্ছে বেইজিং ও মস্কো। তারা নিজেদের ইতিহাসে খুঁজে নিচ্ছে আত্মবিশ্বাসের নতুন রূপরেখা। রাশিয়া বলছে তারা ইউরোপের প্রাচীর কেন হতে যাবে, ইউরেশিয়ার কেন্দ্র হবে তারা। আবার চীন বলছে তারা অনুকরণ করবে না, তারা বিকল্প। এই শব্দগুলো কেবল কূটনৈতিক নয়, এ যেন শতাব্দীর অবদমিত আত্মপরিচয় গর্জন। আর অন্যদিকে পশ্চিমা একেবারেই বিভ্রান্ত। এই যে ইউক্রেন যুদ্ধ এতদিন ধরে চলছে, তারপরে কি হয়েছে? তারপরে একেবারে ক্লান্ত হয়ে গেছে ইউরোপের রাজনীতি। প্রতিটি সংসদে প্রশ্ন উঠছে তারা কার লড়াই লড়ছে। ঘটনা তো ঠিক, জনগণ তো প্রশ্ন উঠাবে, আর জনগণের ভোটে যারা নির্বাচিত তারা তো সংসদে ভোটে উঠাবে, কণ্ঠ জোরে বলবে যে আমরা কাদের জন্য যুদ্ধ করছি, আমরা তো নিজেদের জন্য না, আমরা তো সেফ আছি, আমরা কেন আমাদের অর্থ, আমাদের সৈন্য সেখানে পাঠাবো, আমরা টেকনোলজি পাঠাবো। বন্ধু আছো, ন্যাটো আছো, ঠিক আছে, কিন্তু কতদিন? একটা বড় প্রশ্ন তাদের সামনে। আর যুক্তরাষ্ট্রের ভেতরে তো আরও খারাপ অবস্থা। যুক্তরাষ্ট্রের ভেতরে এখন বিভাজন শুরু হয়ে গেছে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, অর্থনৈতিক সংকট, সব মিলিয়ে পুরনো নেতৃত্বের দীপ্ত যেন ম্লান হয়ে আসছে। ঠিক তখনই পূর্বের দিকে কি হচ্ছে? আপনি ঠিক ধরেছেন, জমাট বাঁধছে এক অদ্ভুত জোট। ইরান তেল দিচ্ছে, চীন কারখানা দিচ্ছে, রাশিয়া সামরিক জোট দিচ্ছে, আর আফ্রিকা আর ল্যাটিন আমেরিকা দিচ্ছে নতুন বাজার আর মানব সম্পদ। এই জন্য এক নীরব বিপ্লব, যেখানে প্রতিটি লেনদেন, প্রতিটি মুদ্রা বিনিময়, প্রতিটি সামরিক মহড়া পশ্চিমের কেন্দ্রভূমিকে অস্থিতিশীল করে তুলছে। কিন্তু ইতিহাস সবসময় জানে প্রতিটি শক্তির উত্থান নতুন কিছু কিছু প্রশ্নের জন্ম দেয়। চীন রাশিয়া জোটের ভবিষ্যৎ ও তাই প্রশ্নবিদ্ধ। এটা কি কেবল সুবিধার বন্ধন নাকি আদর্শের একতা? এটা সময় বলে দিবে। যদি তাদের লক্ষ্য বহুমেরু বিশ্ব হয়, তবে তারা নিজেরাও কি একদিন একক মেরু হয়ে উঠবে না, যেমনটি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র? দর্শক, এ প্রশ্ন আপনাদের দিকেও ছুড়ে দিলাম, কমেন্টে জানাবেন। তারপরেও একটি বিষয় কিন্তু স্পষ্ট, বিশ্ব এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখান থেকে পুরনো মানচিত্রে আর ফিরে যাওয়া একেবারে সম্ভব নয়। ন্যাটোর ঝলমলে পতাকার নিচে এক সময়ের অবিচল আত্মবিশ্বাস আজ কেঁপে উঠেছে, আর সেই ফাঁক গলে উঠে আসছে এক নতুন অধ্যায়, যার নাম অক্ষশক্তি। এই অক্ষ হয়তো কেবল সামরিক জোট নয়, এটি এক সভ্যতার আত্মপ্রত্যয়ের প্রকাশ, যেখানে পূর্ব বলছে তারা দীর্ঘদিন ধরে শুনেছে পশ্চিমের গল্প, এবার পৃথিবী শুনবে আমাদের গল্প। এভাবে ইতিহাস ঘুরে দাঁড়াচ্ছে, শক্তির কেন্দ্র বদলাচ্ছে, মানচিত্রের রেখা কেঁপে উঠছে, আর সময়ের বুকের উপর নতুন এক শিরোনাম ধীরে ধীরে লেখা হচ্ছে, এক নতুন অক্ষের উত্থান। আপনি কি প্রস্তুত? ঠিক ধরেছেন, আপনাকে বলছি, আপনারা কি প্রস্তুত এই অক্ষশক্তির জন্য? সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ, একই সময় একই চ্যানেলে, কিন্তু ভিন্ন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই।